হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু ইওর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। আমি ডক্টর দেবজ্যোতি। আর থাম্বনেলে যেরকমটা তোমরা দেখেছো যে আজকে আমি কেমিস্ট্রির একটা টপিক তোমাদেরকে পড়াবো, এবং তোমরা অনেকেই ভেবেছো কেমিস্ট্রির আবার স্যার কি পড়াবে। তো দেখো, কেমিস্ট্রির আমি সেই জায়গাটা পড়াবো যেটা হচ্ছে বায়োলজিক্যালি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োমলিকিউল। তো আজকে যদি তুমি দেখো যে, এবং এখান থেকে কোয়েশ্চেন আসে, লাস্ট ইয়ারও বা তার আগের ইয়ারেও একটা কোয়েশ্চেন এসেছিল যে বেসিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পলস। এখানে যে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, কিন্তু কিছু লাইন আছে যেগুলো কিন্তু আমরা বায়োলজিতে যতই পড়ে থাকি না কেন আমাদেরকে এখানেও একবার কিন্তু দেখা উচিত। সেগুলো কি কি? ফার্স্ট অফ অল যেটা বলবো যে এনজাইমসে একটা ইম্পর্টেন্ট এখানে লাইন আছে যে প্রোটিনটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। যেমন আমরা পড়েছিলাম না যে হচ্ছে টারশারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন হয়, তেমন এখানে লেখা আছে গ্লোবিউলার স্ট্রাকচার অফ দ্য প্রোটিন হয় এনজাইম, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি বইটা লেখা আছে, তোমাদের বায়োলজি বইয়ে কিন্তু এটা লেখা ছিল না। নেক্সট যেটা, এনজাইমস আর ভেরি স্পেসিফিক ফর পার্টিকুলার রিয়াকশন। একটা রিয়াকশনের জন্য আমরা দেখেছিলাম যে একটা যে কোনো একটা রিয়াকশন একটা পার্টিকুলার সাবস্ট্রেটের সাথে একটা পার্টিকুলার এনজাইমই কিন্তু বাইন্ড করে। তো এটাও স্পেসিফিসিটি, এই পয়েন্টটা মেনশন আছে। নেক্সট হচ্ছে এনজাইমের নেমিং কিভাবে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। তো এনজাইমের যেটা নেমিং হয় সেটা কম্পাউন্ড ওয়াইজ নাম হতে পারে অথবা সাবস্ট্রেট ওয়াইজ নাম হতে পারে। তো এটা পরিষ্কার লেখা আছে, জেনারেলি দে আর নেমড আফটার দ্য কম্পাউন্ড or the class of compound on which they are working. এবং সামটাইম এটাও লেখা আছে যে তারা কিন্তু তাদের নেমিংটা হতে পারে বেসড অন দ্য রিয়াকশনস। তো অনেক সময় কিন্তু রিয়াকশন অনুযায়ীও নেমিং হতে পারে, যেমন এই জায়গাটায় যে সামটাইম দে আর অলসো নেম বেসড অন দ্য রিয়াকশনস। তো যেমন অক্সিডো রিডাক্টেজ, সেটা কি? যেহেতু অক্সিডেশন রিডাকশন দুটো রিয়াকশনই করছে তাই জন্য এর নাম অক্সিডো রিডাক্টেজ। এই দুটো জায়গায় ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে যে মেকানিজম অফ দ্য যেটা এনজাইম, যেটা আমরা বায়োলজিতেও পড়েছি, সেটা হচ্ছে রিডাকশনস অফ দ্য ইএ, অ্যাক্টিভেশন এনার্জি। তো এই অ্যাক্টিভেশন এনার্জি রিডাকশনসের এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে যে সুক্রোজের হাইড্রোলাইসিস যখন আমরা নর্মালি করি তখন হচ্ছে 6.22 কিলোজুল দরকার, কিন্তু যদি আমরা সুক্রেজ দিয়ে করি তাহলে কিন্তু 2.15 হয়ে যায়। তো এই জায়গাটা থেকেও কিন্তু কেমিস্ট্রির টিচাররা কোয়েশ্চেন সেট করতে পারেন। ভিটামিনস থেকে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন হতে পারে আমি অলরেডি হাইলাইট করে দিয়েছি। তার জন্য ফার্স্ট লাইন ইম্পর্টেন্ট যে ব্যাকটেরিয়ারা আমাদের যখন গাটে থাকে তখন মেজরিটি অফ দ্য ভিটামিন প্রডিউস করে, এই লাইনটা ইম্পর্টেন্ট হতে পারে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট লাইন যে স্মল অ্যামাউন্ট অর্গানিক কম্পাউন্ডস রিকোয়ার্ড ইন ডায়েট, ভিটামিনস ভেরি রিকোয়ার্ড ইন দ্য স্মল অ্যামাউন্ট। এইটার উপর কোয়েশ্চেন হতে পারে যে ভেরি স্মল অ্যামাউন্টে কেন লাগে ভিটামিন। নেক্সট যেটা কোয়েশ্চেন আসতে পারে যে পারফর্ম দ্য স্পেসিফিক বায়োলজিক্যাল ফাংশন ফর দ্য নর্মাল মেইনটেনেন্স অফ দ্য অপটিমাম গ্রোথ অ্যান্ড হেলথ অফ দ্য অর্গানিজম। তো এই জায়গাটার উপর কোয়েশ্চেন আসতে পারে, এটা ভিটামিনসের উপর। এছাড়া খুব একটা ইম্পর্টেন্ট এখানে কিছু নেই। ভিটামিনের ক্লাসিফিকেশন থেকে কোয়েশ্চেন আসতে পারে, ফ্যাট সলিউবল ভিটামিন কাকে বলা হয়, ওয়াটার সলিউবল ভিটামিন কাকে বলে। ফ্যাট সলিউবল ভিটামিন এডিই কে, আর ওয়াটার সলিউবল ভিটামিন যেটা রয়েছে সেটা আমরা সবাই জানি ভিটামিন বি মেনলি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। ভিটামিন কে নয়, শুধু ভিটামিন বি। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে যে যত ফ্যাট সলিউবল ভিটামিন, যত ওয়াটার সলিউবল ভিটামিন, সেগুলো যেহেতু ওয়াটারে ডিজলভ হয়ে যাচ্ছে তাই জন্য তারা কিন্তু ইউরিনে আসতে পারে। তাই যদি ওয়াটার সলিউবল ভিটামিনগুলোর এক্সেসিভনেস থাকে বডিতে বা এক্সেস অ্যামাউন্টে থাকে, সেটা ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু সেটা ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে হবে না। নেক্সট হচ্ছে কোন ভিটামিন কি কাজ করে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে। সবাই আমরা জানি ভিটামিন এ যেটা রয়েছে সেটা আমাদের আই মানে কর্নিয়া ভালো রাখে, কনজাংটিভা ভালো রাখে। যদি না থাকে ভিটামিন এ, তাই জন্য আমাদের কর্নিয়ার হার্ডেনিং, শক্ত হয়ে যায়, যেটাকে আমরা কি বলেছিলাম যে কর্নিয়া শুকিয়ে যাওয়া, জেরফথ্যালমিয়া। ঠিক তেমনই হচ্ছে যদি রেটিনার প্রবলেম হতে পারে, স্পেশালি রড সেলের যেটা রোডপসিন প্রোটিন সেটা তৈরি হবে না, সেক্ষেত্রে নাইট ব্লাইন্ডনেস হতে পারে। আর ভিটামিন এ কোথায় থাকবে? এডিই কে। এই চারটেরই একটা খুব কমন জিনিস হচ্ছে যেহেতু ফ্যাট সলিউবল ভিটামিন, তার মানে এগুলো ফ্যাটের মধ্যে বেশি পাওয়া যাবে, এবং ফ্যাট অ্যানিমালে একটু বেশি থাকে, প্লান্টেও থাকে ডেফিনেটলি, অ্যানিমালে অনেক বেশি থাকে। তাই জন্য যে কোনো অ্যানিমাল রিসোর্স, যারা লিভার অয়েল কিংবা ধরো তোমার হচ্ছে যে মিল্ক, বাটার, এইগুলোতে কিন্তু ভিটামিন এ বলো বা ডি বলো, নেক্সট পেজে ই আছে, কে আছে, সেগুলো বেশি করে, মানে সেটা বেস্ট রিসোর্স বা গুড রিসোর্স অ্যানিমাল রিসোর্সগুলো। তবুও যদি বলে ভিটামিন এর একটা প্লান্ট রিসোর্স, তাহলে কিন্তু ক্যারটস এর কথা আমাদেরকে বলতে হবে, যেখানে বিটা ক্যারোটিন রয়েছে, এবং বিটা ক্যারোটিন থেকে কিন্তু ভিটামিন এ তৈরি হতে পারে। ভিটামিন বি এর মধ্যে থায়ামিন যেটা রয়েছে, যেটাকে ভিটামিন বি1 বলি, সেটা ইম্পর্টেন্ট। থায়ামিন জেনারেলি গ্রিন ভেজিটেবল, ইস্ট, এইগুলোতে ডেফিনেটলি, এবং সিরিয়ালস সেগুলোতে থাকে। আর যখন ভিটামিন বি1 এর অ্যাবসেন্স বা অ্যাবসেন্সের কথা বলি বা কম আছে বা ডেফিসিয়েন্সির কথা বলি, তখন বেরিবেরির কথা নাম আসে। বেরিবেরি আবার দু রকম হয়, ড্রাই বেরিবেরি, ওয়েট বেরিবেরি। বেরিবেরিতে সব থেকে ইম্পর্টেন্ট মাথায় রাখবে যে অ্যাপেটাইটটা কমে যায়, গ্রোথ কমে যায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বেরিবেরি। নেক্সট হচ্ছে যখন আমরা রাইবোফ্লাভিন বলি, রাইবোফ্লাভিনও হচ্ছে কোথায় পাওয়া যায়? রাইবোফ্লাভিন আমাদের হচ্ছে এগ হোয়াইটে পাওয়া যায়, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং রাইবোফ্লাভিনও কিন্তু দেখা গেছে যে মিল্কেও পাওয়া যায়। সো রাইবোফ্লাভিনের যদি ডেফিসিয়েন্সি হয়, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য চেইলোসিস। আবার হোয়াট ইজ চেইলোসিস? চেইলোসিস হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ,
মাউথের কর্নারে হচ্ছে দেখা যাচ্ছে ফিশারিং, মানে ফেটে যাচ্ছে, সেটা হচ্ছে চেইলোসিস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে ডাইজেস্টিভ ডিসঅর্ডার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হতে পারে ভিটামিন B12 এর অভাবে, এটা হতেই পারে ডাইজেস্টিভ ডিসঅর্ডার। অ্যান্ড বার্নিং সেন্সেশন অফ দ্য স্কিন, স্কিনে বার্নিং সেন্সেশন হতে পারে, সো চেইলোসিস হতে পারে, ডাইজেস্টিভ ডিসঅর্ডার হতে পারে, বার্নিং সেন্সেশন অফ স্কিন হতে পারে। এগুলো তিনটেই কিন্তু আমাদের রাইবোফ্লাভিনের অ্যাবসেন্সে হচ্ছে। পাইরিডক্সিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন, এটা যেহেতু নিউরনের সেল মেমব্রেন তৈরি করতে অনেকটা হেল্প করে, তাই এদের অ্যাবসেন্স হলে কনভালশন বা যেটাকে বাংলায় আমরা খিচুনি বলি সেই জিনিসটা কিন্তু হতে পারে। এবং যেহেতু এটা ভিটামিন বি, তার মানে এর রিসোর্সের মধ্যে ডেফিনেটলি আমাকে সিরিয়ালস, গ্রামস এগুলোকে বলতে হবে। ভিটামিন B12 যেটাকে আমরা বলি হচ্ছে সায়ানোকোবালামিন, মিথানোকোবালামিন, মানে মেনলি মিথানোকোবালামিন বলতে পারো। তো সেইখানে কি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে মিট, ফিশ এগুলো থেকে পাচ্ছি। এবং ভিটামিন B12 যদি ডেফিসিয়েন্ট হয় তাহলে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। এবার কেন এটা পার্নিসিয়াস অ্যানিমিয়া সেটা জেনারেলি আমরা বায়োলজি ক্লাসে ডিসকাশন করি, তাই এখানে আর কিছু বললাম না। ভিটামিন সি এর অ্যাবসেন্স হলে আমরা দেখতে পাচ্ছি স্কারভি। তুমি সিটাকে একটু ক্যাপিটালে একটু বড় করে লিখে দিতে পারো, তাহলে মনে থাকবে যে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি স্কারভি হয়। এবং ভিটামিন সির গুড রিসোর্স কি রয়েছে, আমলা, মানে যেটাকে আমলকি, অক্সালিস বলি, সেটা হচ্ছে সব থেকে ভালো রিসোর্স। এছাড়াও লেবু বা সাইট্রাস বা গ্রিন লিফি ভেজিটেবল সেখানেও পাওয়া যেতে পারে। স্কারভিতে কি হয়, আনট্রমাটাইজ ব্লিডিং, মানে কোনো ধাক্কা লাগেনি, কিছু লাগেনি, তাও গাম থেকে ব্লিড হচ্ছে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস। ভিটামিন ডি কি হয়, ভিটামিন ডি হচ্ছে আবার ওই এডিকে, মানে ফ্যাট সলিউবল ভিটামিন, মানে অ্যানিমাল ফ্যাটে থাকবে, তো অ্যানিমাল ইজ দ্য বেস্ট রিসোর্স। আর ভিটামিন ডি যদি কম থাকে তাহলে কি হবে, তাহলে অস্টিওম্যালাসিয়া হতে পারে। অস্টিওম্যালাসিয়া মানে কি হচ্ছে, যে বোনসের কার্টিলেজের মধ্যে ক্যালসিয়াম বা অসিফিকেশন বা ক্যালসিফিকেশনটা প্রপারলি হচ্ছে না। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে যে যেহেতু ক্যালসিফিকেশন হচ্ছে না, তাহলে বোনসে না পেন হবে। এবং লিখে হচ্ছে দেখো, যেখানে পেন হবে, জয়েন্টে পেন হবে, বোনসে পেন হবে অস্টিওম্যালাসিয়াতে। চিলড্রেন্সের মধ্যে রিকেট বলি, আর একটু বয়স হলে আর রিকেট শব্দটা না ব্যবহার করে আমরা বোনস, মানে ক্যালসিয়াম কম থাকলে অস্টিওম্যালাসিয়া শব্দটুকুই ব্যবহার করি। নেক্সট যেটা ভিটামিন ই যেটা রয়েছে, সেখানে কি হচ্ছে, ভিটামিন ই ও এডিই কে বিভিন্ন অয়েল, ইভেন সানফ্লাওয়ার অয়েল, হুইট জার্ম অয়েল, এগুলোতেও কিন্তু আমরা দেখতে পারবো। এবং মানে প্লান্ট অয়েলস গুলোতেও কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ইর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, মনে রাখবে, আরবিসি সেল মেমব্রেনকে ভালো রাখে, তার ফলে আরবিসি গুলো না বা আরবিসি গুলো ফাটে না, তার ফলে হচ্ছে আমাদের এরিথ্রোসাইটস গুলো ভালো কন্ডিশনসে থাকে, আর মাসেল ভালো কন্ডিশনে থাকে। কিন্তু যদি দেখা যায় যে ভিটামিন ই কম আছে, তখন কিন্তু আরবিসি ফেটে যাওয়ার বেশি চান্স রয়েছে। আরবিসি ফাটলে ডেফিনেটলি অ্যানিমিয়ার হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। আর মাস্কুলার উইকনেসও কিন্তু ভিটামিন এর অভাবে কিন্তু বেশি পরিমাণে হয়। ভিটামিন কে আমরা সবাই জানি যে গ্রিন ভেজিটেবলসে প্রচুর ভিটামিন কে থাকে। যদিও তুমি বলতেই পারো যে হচ্ছে ফ্যাট অ্যানিমাল সোর্সও তো থাকে, ডেফিনেটলি থাকে, কারণ এটা যেহেতু আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন বলে। আর যদি ভিটামিন কে কারোর কম থাকে তাহলে হচ্ছে ব্লাড ক্লটিং, সেই ব্লাড ক্লটিং হচ্ছে হ্যাম্পার্ড হবে, এটা আমরা ছোটবেলা থেকেই পড়েছি। হারগোবিন্দ খোরানা সম্বন্ধে দুটো জিনিস ইম্পর্টেন্ট যেটা এখানে রয়েছে, সেটা হচ্ছে যে হারগোবিন্দ খোরানা তার একজন প্রফেসর ছিল প্রিলগ, তার সাথে তিনি কাজ করেছিলেন, এইটুকু ইম্পর্টেন্ট এখানে কোয়েশ্চেন্স। আর হারগোবিন্দ খোরানা যখন নোবেল পেয়েছিল তখন কিন্তু সেই নোবেলটা উনি শেয়ার করেছিলেন উইথ নিরেনবার্গ অ্যান্ড উইথ R.W. হোলে। তো এই যেটা জিনিস আমরা যেন মাথায় রাখি যে R.W. হোলি এবং নিরেনবার্গ, এনার সাথে উনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন। এই জাস্ট এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম আসতে পারে, এর থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ এনসিইআরটি আরো সিম্পল লিখেছে, তুমি এমনিতেই বায়োলজিতে পড়েছো ক্লাস 12-এ। এখানে জাস্ট এক্সট্রা এইটুকুই লেখা আছে যে এমনি নর্মাল ফিঙ্গারের যে প্রিন্টগুলো সেগুলো সার্জারি করে নষ্ট করা যেতে পারে, কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করা যাবে না। এবং এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা যেমন বায়োলজিতেও পড়েছি, ফরেনসিক সায়েন্সে ইউজ হয়। প্যাটার্নিটি মানে পিতৃত্ব, মাতৃত্ব এগুলো নির্ণয় করতে হেল্প করে, এবং ডেড বডি তাকে আইডেন্টিফাই করতে ইউজ হয়। এছাড়াও কোনো একটা রেস আইডেন্টিফাই করতে, মানে রেস তুমি জানো বিভিন্ন রেসেস গ্রুপ হয়, যেমন হচ্ছে ককেশিয়ান রেস নাকি মঙ্গোলিয়ান রেস, সেটাও কিন্তু আইডেন্টিফাই করতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হেল্প করে। আর এটা আমরা এমনিও জানি যে ডিএনএ হচ্ছে, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, রিজার্ভ, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। জেনেটিক ইনফরমেশন স্টোর করতে ডিএনএ বেটার, ট্রান্সফার করতে আরএনএ বেটার। এটা বায়োলজিতেও পড়েছি, এখানেও রয়েছে, তো আসতে পারে কোয়েশ্চেনটা। প্রোটিন সিনথেসিস করার জন্য তুমি খুব ভালো করে জানো আরএনএ লাগে। হরমোন থেকে দু একটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে, কোন কোন হরমোন স্টেরয়েড হরমোন, কোন কোন হরমোন পলিপেপটাইড হরমোন। এখানে একটা সুন্দর শব্দ রয়েছে এন্ডরফিন। এই এন্ডরফিন ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, যেটা পলিপেপটাইড হরমোন। জাস্ট এনসিইআরটিতে এইটা এক্সট্রা ছিল, বাকি তুমি বায়োলজিতেই বাকিটা পড়েছো। এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন যে অ্যামাইনো হরমোন, তুমি আগেই সেটা শিখেছো। যদি বলে যে দুটো হরমোন যেটা হচ্ছে গ্লুকোজ কন্ট্রোল করে, তাহলে আমরা সবাই জানি ইনসুলিন, গ্লুকাগন। যদি বলে যে এমন দুটো হরমোন যেটা এক্সটার্নাল স্টিমুলাসের ভিত্তিতে আমাদের বডিতে রিলিজ হয়, সেটা হচ্ছে এপিনেফ্রিন অ্যান্ড নরএপিনেফ্রিন দুটোই। গ্রোথ হরমোন অ্যান্ড সেক্স হরমোন কি করে, সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোতেই হেল্প করে, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। থাইরক্সিনের কাজ আমরা এমনিও জানি। একটা এক্সট্রা জিনিস এখানে রয়েছে, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। এবং হাইপোথাইরয়েডিজমের মেন কারণ হচ্ছে আয়োডাইজ সল্ট
বা হাইপোথাইরয়েডিজমের মেন কারণ হচ্ছে আয়োডিনটা যদি কম থাকে খাবারের মধ্যে তাহলে কিন্তু হাইপোথাইরয়েডিজম হওয়ার চান্স অনেক বেশি। এটা আমি নিয়মরা বায়োলজিতে পড়েছি, তাই জন্য আয়োডিন সল্ট দিতে হয়। অ্যাড্রিনাল কর্টেক্স এবং গোনাড এই দুটো জায়গা থেকেই কিন্তু সেক্স স্টেরয়েডটা রিলিজ হয়। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি বলবো হচ্ছে যে অ্যাড্রিনাল কর্টেক্স, তার মধ্যে তুমি খুব ভালো করে জানো GFR 3টে রোল রয়েছে। তার মধ্যে জোনা মানে জোনা রেটিকুলারিস থেকে মেনলি সেক্স স্টেরয়েডটা বেরোয়, উই নো ইট ওয়েল। আর স্ট্রেস হলে যে হরমোনটা বেরোয় বা স্ট্রেস হরমোন যেটাকে আমরা বলি সেটা কিন্তু কর্টিসল। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাডিশন ডিজিজ যেটা হয় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, গ্লুকোকর্টিকয়েড কমে গেলে হয়, তার ফলে গ্লুকোজ হাইপোগ্লাইসিমিয়া অ্যাডিশন ডিজিজে হয়, যেটা এনসিআরটি লিখেছে। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ইন মেল যদি বলে সেটা টেস্টোস্টেরন দিয়ে কন্ট্রোল হয়। এবং তাতে কি কি ফিচার হয়, একটা হচ্ছে ভয়েসটা ডিপ হয়ে যায়, ফিজিক্যালি হচ্ছে জেনারেল যেটা ফিজিক সেটা হচ্ছে আরো ওয়েল বিল্ড হয়। আর শুধু তাই নয়, ইস্ট্রাডিওল একটা ইম্পর্টেন্ট কিছু ফর দ্য ফিমেল মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম যে ইস্ট্রোজেনটা থাকে, ইস্ট্রোজেন না ইস্ট্রন, ইস্ট্রিওল, ইস্ট্রাডাইওল এরকম ফরম্যাট থাকে। তো মনে রাখবে মেজরিটিটা হচ্ছে ইস্ট্রাডাইওল ইজ দ্য মেন ফিমেল সেক্স হরমোন। এটা কোয়েশ্চেন আসতে পারে, যেটা শুধুমাত্র কেমিস্ট্রি বইয়ে রয়েছে কিন্তু এনসিআরটিতে তেমন ভাবে নেই। আর প্রোজেস্টেরন যে ইমপ্লান্টেশন অফ দ্য ফার্টিলাইজড এগে হেল্প করে, এটা কিন্তু তোমার এই বইতেও রয়েছে, অর্থাৎ কেমিস্ট্রি বইয়েও রয়েছে। সো দিজ আর দ্য মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমরা ডিসকাশন করে নিলাম, এবং এগুলো এনসিআরটির যে কেমিস্ট্রি বুক সেখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে। ভিডিওটা তুমি চাইলে আরেকবার রিভাইন্ড করে দেখে নিতে পারো। এবং আমি সবাইকে বলবো, অলরেডি কিন্তু এখান থেকে কিছু কিছু লাইন কপি করে এক দুটো কোয়েশ্চেন কিন্তু পিআইকিউতে এসেছে, তাই আমি চাইবো যে তোমরা নিট এক্সামস দেওয়ার আগে ডেফিনেটলি ভিডিওটা কভার করে দেখে নেবে এবং তুমি বইয়ে সাইমালটেনিয়াসলি মার্ক করে বুঝে নেবে যে এই লাইনগুলোর মিনিং এটা। তো আজকে ভিডিও এখানে ফিনিশ করছি। নেক্সট তোমার যদি কোনো কনফিউশন থাকে তুমি ডেফিনেটলি কমেন্ট করো। কেমিস্ট্রি টপিক হলেও এই পার্টিকুলার টপিকটার আনসার্সগুলো কিন্তু আমিও দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।